আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আইবিপি এর পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্ট এর পরীক্ষা প্রস্তুতি কিভাবে নিতে হবে বা কত সহজে নিলে আমরা অল্প পড়াশোনা করেও অন্তত 100+ মার্কস কমন পেতে পারি সে বিষয়ে। সেই সাথে কথা হবে আমরা কিভাবে সাজেশন প্রিপেয়ার করি বা কিভাবে আমরা আপনাদের অ্যান্সার প্রোভাইড করি, কতটা শর্ট সাজেশন দিতে পারি সে চেষ্টা আমাদের পক্ষ থেকে বরাবরই থাকে। এবারও তার ব্যত্যয় ঘটবে না। এবং লাস্ট এক্সামে আমরা আপনাদের দেখিয়েছি যে আহ, বেশ কিছু সাবজেক্ট যেমন অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, কমিউনিকেশন, এমএএফএস, বেশ কিছু সাবজেক্টে আমাদের বেশিরভাগ সাবজেক্টেই ছিল 100+ মার্কস। অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট যদি এটাকে স্পেসিফিক্যালি এটা নিয়ে কথা বলি, তাহলে এটায় আমি একদম আহ, গুণে দেখেছি মার্কস 132। মোট 200 মার্কসের মধ্যে 132 মার্কস আসছে, যেটা আমাদের সাজেশন কভার করে। এখন যদি কেউ প্রশ্ন করে বসেন যে তাহলে 132 মার্কস টোটালটাই কি আপনাদের সাজেশন থেকে হুবহু আসছে কিনা, এর উত্তর হচ্ছে হুবহু আসেনি। তবে আমাদের সাজেশন বেজ যে পড়াশোনাটা আছে এই পড়াশোনা থেকে আপনি 132 মার্কস পর্যন্ত লিখতে পারবেন। হুবহু কোশ্চেনটা তুলে দেয়নি, তুলে দিবেও না কখনো। তবে এই কনসেপ্ট থেকে আপনি 132 মার্কস পর্যন্ত লিখতে পারবেন। যদি একটা এক্সাম্পল বলি, ধরেন আহ, আহ, সাংগঠনিক স্ট্রাকচার নিয়ে একটা কন্টেন্ট আমরা পড়লাম। সাংগঠনিক স্ট্রাকচার যেটা এর কি কি উপাদান থাকা উচিত, আমরা সাজেশন সেট করেছি ধরেন যে কি কি উপাদান থাকা উচিত। আমরা সেই উপাদানগুলো পড়লাম। সাপোজ আপনি 5টা উপাদান পড়লেন। এখন একটা কোশ্চেন আসলো যে সাংগঠনিক স্ট্রাকচার কি, কাঠামো কি, এবং এর যে কোনো 3টি উপাদান আলোচনা করুন। তাহলে এখন কি আপনি বলবেন যে এই কোশ্চেনটা আমাদের সাজেশন কভার করেনি? আসলে এটা বলার সুযোগ নেই। কারণ 3টা অবশ্যই আমাদের সাজেশন বেসড অ্যান্সার করলে 3টা অপশন আপনি অ্যান্সার করতেই পারবেন, আমরা যেখানে 5টা আলোচনা করেছি। জাস্ট এক্সাম্পল পারপাস বললাম এটা। তো এইভাবে করে আমাদের অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টে মোট 132 মার্কস কমন এসেছে। এটা যারা পরীক্ষার্থী তাদের জন্য যতটা ভালো, তার থেকে আমাদের কাছেও খানিকটা যে কম এরকম না। আমরাও খুব আহ, গর্বিত অনুভব করি, আমাদের পরিশ্রমটা সফল হয়েছে এটা আমরা মনে করি সেক্ষেত্রে। যাই হোক, মূল আলোচনায় চলে যাই। যে কথা বলছিলাম, আমাদের পরীক্ষার পরিকল্পনা বা প্রিপারেশনটা কিভাবে হওয়া উচিত, তার জন্য একটু প্রিভিয়াস এক্সামগুলো কেমন হয়েছে সে বিষয় নিয়ে একটু গবেষণা করা উচিত বলে মনে করি। আমরা একটু দেখে নেই লাস্ট এক্সাম কোশ্চেনটা কি ছিল। ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, যেটা 25 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে। এইখানে একটা অ্যাট গ্যালান্সে যদি আমরা বলি, যতটুকু দেখা যাচ্ছে আমার স্ক্রিনে মোট 4টা কোশ্চেন দেখা যাচ্ছে। 4টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনেই ABC 3টা করে অপশন আছে প্রত্যেকটা কোশ্চেনে। যদি এর আগের বছর ঠিক আগের টার্মের কোশ্চেনটা দেখি, সেইখানেও একই রকমের একটা ব্যাপার। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা 20 মার্কসের জন্য 3টা পার্ট আমাকে অ্যান্সার করতে হচ্ছে। এখন এই 3টা পার্ট আমাদের
কতটুকু পড়াশোনা করলে বা কয়টা মডিউল পড়লে আমরা পুরোটাই কভার করতে পারবো। অন্ততপক্ষে আমাদের যেহেতু 100 মার্কস শুধু কভার করতে পারলেই এনাফ, কারণ আমার তো আর 200 মার্কসের অ্যান্সারের প্রয়োজন নেই, প্রয়োজন আছে মাত্র 100 মার্কসের। তো এটার জন্য আমি কি কিছু মডিউল কি স্কিপ করতে পারি কিনা? অবশ্যই আমরা কিছু মডিউল স্কিপ করতে পারি, প্লাস হচ্ছে যদি কোনো মডিউল থেকে মনে হয় যে স্কিপ করে গেছি বাট একটা দুটো কোশ্চেন দেখতে হবে, এটা একদম 11th আওয়ারে এসে যদি মনে হয়, দেন দু একটা কোশ্চেন অ্যাড করতে পারি, না হলে আমরা শর্ট সলিউশন বেরিয়েই পড়াশোনা করব। যা বলছিলাম, এখানে 1 নাম্বার কোশ্চেনটা যদি আমরা তাকাই, ডিস্টিংগুইশ বিটুইন ইনফর্মাল অ্যান্ড ফর্মাল অর্গানাইজেশন, ইলুস্ট্রেট দ্য কনসেপ্ট অফ অল্টারনেটিভ ওয়ার্ক শিডিউল, হাউ ডাজ জব রোটেশন রিডিউস বোরডম অফ এমপ্লয়িজ। সি নাম্বার হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার এক্সামাইন্স হিউম্যান ইন্টারাকশনস উইদিন এ ওয়ার্ক প্লেস সেটিং, এক্সপ্লেইন। এই ইয়াটাকে, কথাটাকে এক্সপ্লেইন করতে বলছে। এইখান থেকে যারা আগে বা একদমই দেখেননি এই সাবজেক্টটাকে, তারা এটাকে আইডেন্টিফাই করতে একটু কষ্ট হবে। তো আমি যেটা বলার চেষ্টা করছি, 1 নাম্বার যে কোশ্চেনটা আছে, এখানে 3টা পার্ট থাকলেও কোনো সিঙ্গেল মডিউল থেকেই 3টা পার্ট আসেনি, মানে কোনো একটা মডিউল থেকে আসেনি। এটা আসলে দুটো মডিউল থেকে আসছে। আমরা আরো পড়াশোনা করতে করতে দেখবো যে এই মডিউলগুলো কোনগুলো। অর্থাৎ এই কোশ্চেন থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হচ্ছে যে আমি একটা ইন্ডিভিজুয়াল মডিউল থেকেই যে 100% একটা সেট কোশ্চেন বা দুইটা সেট কোশ্চেন পাবো, এই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। অর্থাৎ মিক্স আপ করে এখানে মডিউল বেসড কোশ্চেন করতে পারে, মিক্সড মডিউল বেসড কোশ্চেন করতে পারে। 2 নাম্বার কোশ্চেন দিকে যদি তাকাই, দি অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ ডাইনামিক অ্যান্ড এভার চেঞ্জিং। ভালো কথা, এটা মডিউলের কোশ্চেন। হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ এ ব্যাংক, এটাও মডিউলের কোশ্চেন। হাউ ক্যান এ ব্যাংক ক্রিয়েট এ পজিটিভ অর্গানাইজেশনাল ক্লাইমেট, এটাও মডিউলের কোশ্চেন। তাহলে 2 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা 100% মডিউল এ থেকে আসছে। 3 নাম্বার কোশ্চেন, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ organizational structures with suitable examples. B number, what are the advantages and disadvantages of a matrix organizational structure? C number, how can an organization choose the most appropriate organizational structure for itself? এটা একটা সিঙ্গেল মডিউল থেকে আসছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে কথাবার্তা। আমি 4 নাম্বার কোশ্চেন পড়তে চাই না, 5 নাম্বার কোশ্চেনের দিকে একটু তাকাই। এই কোশ্চেনটা আমাদের সাজেশন থেকে অলমোস্ট পুরোটা কভার করেছে। ডিফাইন অ্যান্ড এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এটুকু আমাদের সাজেশনে পুরোটাই ছিল। ডিসকাস দ্য ভেরিয়াস স্ট্র্যাটেজিস ফর ইমপ্রুভিং কিউডব্লিউএল ইন অ্যান অর্গানাইজেশন, এটাও ছিল। হাউ ক্যান কিউডব্লিউএল ইনিশিয়েটিভস কন্ট্রিবিউট টু এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড রিটেনশন ইন ব্যাংকস। এই পার্টটা শুধুমাত্র একটু মানে একটু রোটেট করে, মানে একটুখানি অন্য দিক থেকে একটা একটু অ্যাঙ্গুলার কোশ্চেন জাস্ট। এটাও আমাদের আলোচনার শর্ট সাজেশনের আলোচনার টপিকের মধ্যেই ছিল, বাট কোশ্চেনটা করেছে হুবহু ওরকম না। তবে অ্যান্সারটা আপনাদের শর্ট নোটের মধ্যে থেকে অ্যান্সার লিখতে পারবেন, কথাটা এইভাবে বলা যায় আর কি। মানে আমাদের সাজেশনের পড়াশোনা থেকেই এই পুরো সেটটাই হুবহু বলতে পারে। তবে হুবহু বলছি না এই কারণে, C নাম্বারের কোশ্চেনটা আমাদের সাজেশনে যেভাবে ছিল সেভাবে নাই, অ্যান্সারটা ছিল বাট কোশ্চেনটা অন্যভাবে দেওয়া, জাস্ট এতটুকু। তো এইখান থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের মধ্যে, সাবজেক্টটা 100% থিওরি বেসড সাবজেক্ট। এর আহ, একটা মডিউল আছে যেটা হচ্ছে সম্পূর্ণ বেসিক ম্যানেজমেন্ট থিওরি নিয়ে কথাবার্তা আছে, যেখান থেকে কতগুলো থিওরি, এইখানে যে কথাটা ম্যাকগ্রেগরস থিওরি অফ এক্স ওয়াই জেড, এই রকমের থিওরি নিয়ে একটা মডিউল। এই মডিউল থেকে বরাবরই কোশ্চেন একটা কোশ্চেন অন্তত থাকে, আমরা দেখবো। ওই মডিউলটা আমরা পড়বো এই জন্যই।
তো যদি এর আগের এক্সামটা দেখি সেইখান থেকেও দেখবো যে আমি খুব বেশি সময় নিচ্ছি না এখানে। এইখানে এইখানেও দেখবো যে মডিউল এর থেকে কোশ্চেন মানে অন্তত 20 মার্কস তো একটা ডেডিকেটেডলি আছে, প্লাস হচ্ছে এডিশনাল অন্য মডিউলের সাথেও অ্যাড হয়ে আসতে পারে। মডিউল এ থেকে বেশি কোশ্চেন বরাবরই থাকে, অন্তত 20 থেকে 25 মার্কস পর্যন্ত মডিউল এ থেকে থাকে। যেটা একটু আগে বলছিলাম যে থিওরি নিয়ে কথা, একটা মডিউল, সেই মডিউলের এই যে একটা মডিউল, এই মডিউল থেকে একটা কোশ্চেন প্রায় থাকছে, আমরা দেখছি এর আগের কোশ্চেন গুলোতে। ইআরজি থিওরি, থিওরি বেজ, থিওরি বেজ মোটামুটি একটা দুটো কোশ্চেন থেকেই যায় বরাবর। তো কোশ্চেন আর বেশি দেখার প্রয়োজন আছে বলে মনে হয় না। যতটুকু আমরা দেখেছি আমাদের কোশ্চেন থেকে যে ডিসিশনটা নেওয়ার, আমরা কোন কোন মডিউল পড়বো বা উম, আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি হয়, এখানে অ্যান্সার করতে গেলে আমার মিনিমাম তিনটা কোশ্চেনের অ্যান্সার করতে হচ্ছে। আবার কোনো কোনো সময় একটা কোশ্চেনের মধ্যেও দুটো পার্ট অ্যাড করে রাখে, যেমন এখানে যদি আমরা দেখি 3 + 4 মোট 7 মার্কস এখানে দেওয়া। হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, হাউ ডু দে ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অ্যান্ড ইফেক্টিভনেস অফ এমপ্লয়িজ। এইখানে দুটো পার্ট অ্যাড করে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনের বিশ্লেষণ। যদি আমরা বলি যে খুব বেশি সময় এখানে আমরা নিতে চাই না, যাই আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশটা হচ্ছে জাস্ট আমাদের সাজেশনটা একটু কিভাবে আমরা প্রিপেয়ার করি বা কতটুকু কনসাইজ ওয়েতে আপনাদের প্রোভাইড করা যায় সে বিষয় নিয়ে কথা। একটা ইন্টারফেস দেখা যাচ্ছে মডিউল এর, ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্গানাইজেশন বিহেভিয়ার এবং এনভায়রনমেন্ট নিয়ে হচ্ছে মডিউল এটা। এর মধ্যে থেকে বেশ কিছু কোশ্চেন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে লাস্ট এক্সামে আসছে, এবার এই এক্সামেও কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে আমরা কোশ্চেন রেখেছি। এটা যাচ্ছে একটা ড্রাফট সাজেশন, যেহেতু এটা আরো মডিফাই হবে, তো সেখান থেকে আরো কোশ্চেন কমতে পারে বা নতুন অন্য কোশ্চেন এড হতে পারে। তো এটা হচ্ছে আমাদের সাজেশন প্যাটার্ন। যদিও প্রত্যেকটা কোশ্চেন সেটে আমরা দেখেছি অন্তত পক্ষে 3টা পার্ট, কিন্তু আমাদের কোনো কোশ্চেনে এইখানে 3টা পার্ট আমরা অ্যাড করিনি। এইখানে দুটো অ্যাড করা, এইটা একটা অ্যাড করা, এইখানে দুটো আছে, এইটার মধ্যে দুটো আছে, এইখানে দুটো আছে, বা একটা এইখানে এডিশনালি একটা ছোট মতামতের একটা কোশ্চেন আছে। তো প্রত্যেকটা সেট কোশ্চেনের জন্য আমরা, যদিও কোশ্চেনে আসছে 3টা, কিন্তু আমি এখানে ড্রাফট যেটা সাজিয়েছি সেখানে মোট 10টা কোশ্চেন থাকলেও প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দুইটা করে পার্ট আছে, অর্থাৎ 10টা কোশ্চেনে আমার, যদি ইসের কথা বলি, এক্সামের কথা বলি, সেখানে 30টা পার্ট থাকার কথা। আমি সেখানে এখনো সাজেশনে ড্রাফট সাজেশন যেটা রেখেছি সেটায় 30টা অ্যাড করিনি। আমি এইখান থেকে আরো কমাবো বলেছি, যদি অ্যাড না করার প্রয়োজন হয়। আশা করি অ্যাড করার প্রয়োজন হবে না, আরো কম হবে, এখান থেকে কোশ্চেন কমাবো। তো সেক্ষেত্রেও কিন্তু আমি মডিউল এ থেকে যদি বলি অন্তত পক্ষে 25, বা আরো যদি ফেভার করে তাহলে 2 সেট কোশ্চেনও আমরা পেতে পারি। তো সেই 2 সেট কোশ্চেন যদি আমরা এই 10টা বা 10 × 20টা ছোট কোশ্চেন থেকে যদি পেয়ে যাই, এবং সাবজেক্টটা, আমাদের প্রেজেন্টেশনটা এতটুকু হয় যে আহ, আপনার শীটে একবার চোখ বুলালে আর ক্লাসগুলো যদি আপনি এনজয় করেন, তাহলে দেখবেন যে একদম রিলেট করা যায়, কথাগুলো রিলেট করা যায় বা মনে রাখা যায়, গেঁথে যাবে মনে। তো দয়া করেন খুব তাড়াতাড়ি যেন সাজেশনটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি, খুব অল্প সময়ের মধ্যে।
আমরা এইখানেও খুব বেশি সময় নিচ্ছি না। আমি আজকে আমার উদ্দেশ্য হচ্ছে সাথে একটা মডিউল শেষ করা। একটা মডিউলের প্রেজেন্টেশন রেডি আছে, আমি সেটা একটু দেখাই আপনাদের, আপনাদের সাথে শেয়ার করি, সংক্ষিপ্ত আলোচনায় চলে যাব। যেহেতু সাবজেক্টটা খুব আহ, জটিল সাবজেক্ট নয়, আমরা খুব দ্রুত যাচ্ছি এই কারণেই। আরো বেশি সময় প্রিভিয়াস আলোচনায় লাগানো যেত, কিন্তু আসলে খুব একটা লাভ আপনাদের হবে এরকম আমার মনে হয় না। এটা খুব সহজ করে দেখতে হবে এই সাবজেক্টটাকে, এবং সহজ করে পড়তে পারলেই গল্পের মতো করে মনে রাখা যায়। আর মনে রাখতে পারলে, এখন যেহেতু যেহেতু অ্যানালিটিক্যাল ব্রেন সবার, তো এইখান থেকে যেটা হয়, আমরা লিখতে পারি কনসেপ্টটা। একবার যদি শোনা থাকে বা একবার দেখা থাকে তাহলে আমরা লিখতে পারি। জাস্ট লেখার সময় মনে রাখতে হবে আমার সাবজেক্টিভ ওয়ার্ড পিকিংটা। আমি যে ওয়ার্ডগুলো পিক করছি এটা যেন এই সাবজেক্ট রিলেটেড ওয়ার্ড হয়। আমি ল লিখতে গেলে যেমন ইকোনমিক্সের ওয়ার্ড নিব না, ইকোনমিক্স লিখতে গেলে যেমন ম্যানেজমেন্টের ওয়ার্ড নিব না। এইটুকু শুধু কেয়ারফুলি আমার ডিল করতে হবে। বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট আপনি শুনেন, আপনি শীটটা একবার দেখেন, একবারের জায়গায় দুইবার দেখেন, আপনার কোনো ভয় থাকবে না। অবশ্যই আপনি লিখতে পারবেন, এবং লিখতে পারলে, সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ স্পিক করতে পারলে অবভিয়াসলি আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন আমাদের জন্য। আমরা মূল আলোচনার আহ, অংশে আজকে দেখছি মডিউল এ, ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। এই মডিউলটায় আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার এবং অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা। এটা আইবিবির টেক্সট বইয়ের বা আইবিবির যে সিলেবাস, সে সিলেবাস অনুযায়ী এইভাবেই সাজানো আছে। এই মডিউল থেকে আমাদের মূল আলোচনার বিষয় বা আইবিবির বইয়ে যে সাজেশন বা যে সিলেবাস বা যে সূচিপত্র, সেইখানে এ, আহ, এই মডিউলটায় যে সমস্ত টপিক কভার করেছে, তার প্রথমটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টটা আমাদের আশপাশে যেটা আছে এটাকেও কভার করে, সাথে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টটা কভার করে। দ্বিতীয় আলোচনার বিষয় আছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন। এখানে ফর্মাল অর্গানাইজেশন এবং ইনফর্মাল অর্গানাইজেশনের বিষয়গুলোকে কভার করবে। ডেভেলপিং এ সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট, কিভাবে একটা অর্গানাইজেশনাল ক্লাইমেট যেটাকে সাউন্ড বলে আইডেন্টিফাই করা যায় সেটাকে কিভাবে ডেভেলপ করা হবে, সে বিষয় নিয়ে এই অংশে আলোচনা। অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন ডিজাইন, আমাদের সিলেবাস অনুযায়ী এই মডিউলের ফোর্থ আলোচনার বিষয় হচ্ছে এটা, অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন ডিজাইন। ফিফথ আলোচনার বিষয় হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, কিউডব্লিউএল অ্যান্ড সাম রিলেটেড ইস্যুস। এই কিউডব্লিউএল রিলেটেড আরো আদার কিছু ইস্যুস থাকবে এখানে আলোচনার বিষয়। আর সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। অর্গানাইজেশনের টোটাল বিহেভিয়ারটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, বা এখানে কোন প্রতিষ্ঠান ভেদে কোন রকমের বিহেভিয়ার হওয়াটাকে বেশি যুক্তিসঙ্গত মনে হয়, সে বিষয় নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে, আমরা মডিউল এ দেখছি। মডিউল এর মধ্যে যে সব মেইন টপিককে কভার করা হয়েছে সেই টপিকগুলোর সামারি। এর মধ্যে বিভিন্ন উইং, বিভিন্ন রকমের সাব ব্রাঞ্চ আসবে সামনে, বাট এটা হচ্ছে মূল আলোচনার বিষয়। প্রথমেই আমরা জেনে নিব এনভায়রনমেন্ট কি। আলোচনার এই মডিউলের আলোচনার প্রথম যে বিষয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা একটু দেখে নিব হোয়াট ইজ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে আমরা আসলে আমাদের চারপাশে যা কিছু দেখি এর সবকিছু মিলিয়ে এনভায়রনমেন্ট। আমরা বিভিন্ন রকমের নাম বলতে পারি। প্রাকৃতিক পরিবেশ, এনভায়রনমেন্টে বাংলা শব্দ যেহেতু পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি নামে আমরা চিহ্নিত করতে পারি। আর এই সবকিছু মিলেও কিন্তু একটা আলাদা পরিবেশের কথা আমরা বলতে পারি, যেটা হচ্ছে ওভারঅল সবকিছুকে কভার করে।
আমাদের পড়াশোনার যে বিষয়টা এই মডিউলে সেটা হচ্ছে অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট। The term environment indicates the surroundings or conditions in which a particular activity is carried on. এনভায়রনমেন্ট বলতে এমন বিষয়কে ইন্ডিকেট করছে যেটা চারপাশে ছড়ানো এবং চারপাশে ছড়ানো বিষয়বস্তু এবং এমন কিছু কন্ডিশনস যেগুলো কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটি যেখানে হয় তার আশপাশে আছে। তাহলে এনভায়রনমেন্ট বলতে আমরা শাব্দিক অর্থে দেখলাম, আর এমনিতে ন্যাচারালি আমরা যেটা জানি সেই কথাই এখানে জাস্ট ইংরেজিতে লেখা। It is well known that organization is a social entity that has a hierarchical structure where all necessary items are put together and they act within it to reach the collective goal. কালেকটিভ গোলে পরিচালিত হতে যে আশপাশের যত কিছু যা আছে সেটা হায়ারার্কিক্যাল হোক অথবা কোনো স্ট্রাকচার হইতে হোক, যেভাবেই আছে সেটাকে আমরা যখন একটা কালেকটিভ উদ্দেশ্যে পরিচালিত করি, যার মধ্যে থেকে পরিচালিত হয়, সেই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের ক্লাইমেট, অর্গানাইজেশনাল ক্লাইমেট, বা আমরা যদি বলি এনভায়রনমেন্ট, সবকিছুকে কভার করছে যে বিষয়গুলো। এনভায়রনমেন্টের ক্লাসিফিকেশন এই মডিউল থেকে, বা আমরা যদি যারা ম্যানেজমেন্ট আগে পড়াশোনা করে আসছি তারা অবশ্যই জানবো যে অর্গানাইজেশনাল যে এনভায়রনমেন্ট নিয়ে আমাদের আলোচনার বিষয়, সেই অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আমি আপনি ব্যাংকে চাকরি করছি, আমার অফিসের প্রিমিসিসের মধ্যে বা আমার ব্যাংকের স্ট্রাকচারের মধ্যে যা কিছু আছে সেগুলোকে আমরা বলতে পারি ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট যদি আমরা বলি তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমার ইন্টারনাল এনভায়রনমেন্টের বাইরের অন্য যা কিছু আছে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হতে পারে, এই সব কিছু মিলিয়ে হবে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে এক্সটার্নাল এনভায়রনমেন্ট হচ্ছে জাস্ট আমার আমার এরিয়ার বাইরের যা কিছু আছে সেটা হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনাল হচ্ছে কি, আমি যে ইন্ডাস্ট্রিতে আছি বা আমার প্রতিষ্ঠান রিলেটেড যা কিছু আছে, আমার প্রতিষ্ঠানের আমার ব্রাঞ্চ ব্রাঞ্চের মধ্যে অংশ বলি, আমি টোটাল ব্যাংকটাকে ইন্ডিকেট করি, যতটুকুই বলি সেটাই হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল। তো ইন্টারনাল এনভায়রনমেন্ট বুঝতে গেলে এটা কি কি কভার করে বা এই এনভায়রনমেন্টের অংশ কি কি সেটা আমাদের মনে রাখতে হবে। বা যদি আমার কোশ্চেনের অ্যান্সার করতে হয়, যদিও এনভায়রনমেন্টের কোশ্চেনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না এই আলোচনা, মানে এই যে ইন্টারনাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট কি কি, এক্সটার্নালের কম্পোনেন্ট কি কি, তবুও আমাদের যেহেতু একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে আগাইতে হয় একটা মডিউলকে কভার করতে, তো সেই উদ্দেশ্য থেকেই আসলে দেখা। এটা আমাদের একটু মনে রাখতে হবে, একবার দেখলে জাস্ট আপনার নোট আর পড়তে হবে না, এই যে যে আমি যতটুকু বলছি নোট আর পড়তে হবে না, দেখবেন যে এই কোশ্চেন নিয়ে কোনো কথা আর আপনার ভিতরে বাকি নেই জানতে। ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে যে সমস্ত কম্পোনেন্টকে ইন্ডিকেট করা হয় তার মধ্যে প্রথম হচ্ছে ওনার্স অ্যান্ড শেয়ার হোল্ডার্স। আমাদের প্রতিষ্ঠানের মালিক যিনি এবং যারা শেয়ার হোল্ডার আছেন, এদের সবাই এনভায়রনমেন্ট ইন্টারনাল এনভায়রনমেন্টের অংশ। বোর্ড অফ ডিরেক্টরস এরাও ইন্টারনাল এনভায়রনমেন্টের অংশ। এমপ্লয়িজ, অর্গানাইজেশনাল কালচার, রিসোর্সেস অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনস ইমেজ বা গুডউইল। এমপ্লয়িও আমরা জানি যে ইন্টারনাল এনভায়রনমেন্টের অংশ, এটা কিভাবে অংশ তা আমরা ভালো মতোই জানি, কারণ আমরা আমাদের উপরেই সবকিছু নির্ভর করে। আমরা যদি কালেকটিভলি কোনো বিহেভিয়ার খারাপ করে বসি তাহলে দেখবেন যে টোটাল ইন্ডাস্ট্রিটা, টোটাল আমার প্রতিষ্ঠানটা একটু শেকি হয়ে যাবে। আমার অর্গানাইজেশনাল কালচার বলতে যা বুঝছি আমরা, আমার প্রিমিসিসের মধ্যে বিহেভিয়ার, আমি কাস্টমারের সাথে কিভাবে বিহেভ করি, আমার এক্সটার্নাল যারা আসে আমার কাছে, ওয়ার্কিং কাস্টমার আসতে পারে বা অন্য যে কোনো পারপাজে কেউ আসতে পারে, তার সাথে আমি কিভাবে বিহেভ করি, আমার আহ, আমার ব্যাংকের কার্ডের সার্ভিস কেমন, কল সেন্টারের সার্ভিস কেমন,
কিভাবে আমাদের ট্রেন আপ করা হয়েছে, কল সেন্টার কিভাবে এরা কথা বলে, এই সব কিছু মানে এই বিহেভিয়ার গুলো মিলে সবকিছু মিলেই আসলে অর্গানাইজেশনাল কালচার। আমরা কিভাবে ডিল করছি প্রতিটা ইস্যু। এরপরে আছে রিসোর্সেস অফ দ্য অর্গানাইজেশন। রিসোর্সেস কি কি? আমাদের অফিস প্রিমিসেস, এটা কতটা কতটা ডেকোরেটেড, কতটা ক্লিন নিট আছে কিনা, আমরা যে সমস্ত চেয়ার, ডেস্ক বা কম্পিউটার ইউজ করছি, যে এসি সার্ভিসিং এর কথা যদি বলি, সব কিছু মিলে আমাদের রিসোর্স অফ দা অর্গানাইজেশন বলতে আহ, অফিসের গাড়ি আছে, সবকিছু মিলে হচ্ছে রিসোর্সেস অফ দা অর্গানাইজেশন। এটাও আমার ইন্টারনাল এনভায়রনমেন্টের অংশ। অর্গানাইজেশনস ইমেজ, গুডউইল, আমরা খুব ভালোভাবেই এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি অন্তত পক্ষে এই সরকার পরিবর্তনের পর থেকে, যে গুডউইলটা বা ইমেজটা কতটা ভ্যালুয়েবল। আমরা দেখছি কতগুলো ব্যাংকের টাকা কাস্টমার লাইন ধরে দাঁড়িয়ে আছে, যার প্রয়োজন ছিল না সেও দাঁড়িয়ে আছে, আমার টাকাটা আমি ফেরত নিতে চাই, ঘরে নিয়ে রাখবো প্রয়োজনে, কিন্তু ব্যাংক থেকে তুলতে চাই। এটা হচ্ছে এই গুডউইলের ঘাটতি। যেখানে গুডউইলের ঘাটতি আছে সেখানে কাস্টমারের বিশ্বাস অর্জন করা খুবই কঠিন। এবং আমরা জানি যে বিশ্বাস ভিত্তিক বিজনেস আমাদেরটা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে অনেক জিনিসকে কভার করে। তো এক্সটার্নাল এনভায়রনমেন্টকে, এই অনেক জিনিসকে যে কভার করে সেটাকে মাত্র দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। জেনারেল এনভায়রনমেন্টটা কি? সবার জন্য, রিক্সা চালক তার জন্য যে এনভায়রনমেন্ট, আবার ব্যাংকের জন্য সেই এনভায়রনমেন্ট, এমন এমন ব্যাপার যেটা গভর্নমেন্টের ব্যাপারটা যদি আমরা বলি, তাহলে সেটা রিক্সা চালকের জীবনেও ইম্প্যাক্ট ফেলে, আমার ব্যাংকের জীবনেও ইম্প্যাক্ট ফেলে। ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট কোনটা? শুধুমাত্র আমার ইন্ডাস্ট্রি রিলেটেড। এখন ব্যাংকের বেশ কিছু খারাপ নিউজ আসছে, বেশ কিছু ব্যাংক মার্জ হওয়ার জন্য একটা চলছে, আলোচনা চলছে। এইটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টের আলোচনা। এতে কিন্তু রিক্সাওয়ালার জীবনে কোনো প্রভাব নেই। তবে গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো রিক্সাওয়ালার জীবনে যেমন আছে, একজন সরকারি চাকরিজীবীর জীবনে যেমন আছে, একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির চাকরিজীবীর জীবনে যেমন আছে, আমার ব্যাংকের জীবনে আছে বা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য আছে। তাহলে জেনারেল এনভায়রনমেন্ট আর ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টের পার্থক্যটা হচ্ছে কোথায়? ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট জাস্ট ইন্ডাস্ট্রিটাকে, ইন্ডাস্ট্রির মধ্যকার যে সমস্ত বিষয় সেটা। আর জেনারেল হচ্ছে ওভারঅল সবার জন্য যে এনভায়রনমেন্টাল ইস্যু সেটা। এই এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে আমরা দুটো পার্ট দেখলাম, জেনারেল এনভায়রনমেন্ট আর হচ্ছে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট, এই দুইটা পার্ট আরো বেশ কিছু জিনিসকে কভার করে। জেনারেলের মধ্যে আছে কি? পলিটিক্যাল ফ্যাক্টরস, ইকোনমিক ফ্যাক্টরস, সোশিও কালচার ফ্যাক্টরস। ইকোনমিক ফ্যাক্টরস কি দুইবার হয়ে গেল? লিগ্যাল ফ্যাক্টরস, ন্যাচারাল বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস। জেনারেলের মধ্যে যা যা, এর বাইরে যেও যদি আরো কিছু অ্যাড করতে চান, মনে হয় যে করা যায়, অবশ্যই করতে পারেন। এই সব কিছু মিলে হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট। আর ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট, সাপ্লায়ার্স, কাস্টমার্স অ্যান্ড বায়ার্স, কম্পিটিটরস অ্যান্ড নিউ এন্ট্রান্টস, রেগুলেটরস, সাবস্টিটিউট প্রোডাক্টস, স্ট্র্যাটেজিক পার্টনার্স, এই যা কিছু আছে। এবং আরো যদি মনে হয় ইন্ডাস্ট্রি ভেদে কিন্তু এই নামগুলো ভিন্ন, বা একটা দুটো আরো এডিশন হতে পারে। আমরা যদিও শুধু ব্যাংকের এনভায়রনমেন্ট নিয়ে টার্গেট করে বা ওইটাকে ফোকাস করে আমাদের কথাবার্তা, সো ব্যাংকের জন্য এতটুকু এনাফ, বা আমাদের এই আলোচনার জন্য এতটুকু এনাফ। অর্গানাইজেশনের কতগুলো ক্যাটাগরি আছে বা কতগুলো স্ট্রাকচার আছে, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল, ইনফর্মাল, ফর্মালের বিপরীত শব্দ, তাই না? একদম সহজভাবে মনে রাখতে পারি। ফর্মাল অর্গানাইজেশন আর একটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন বলতে যা বোঝায় সেটা হচ্ছে, যেটা যদি আমরা আমাদের সহজ ভাষায় আমাদের মতো করে বোঝার মতো করে বলি, যে কোনো একটা স্ট্রাকচার হইতে, যেটা সমাজ স্বীকৃত বা আইন দ্বারা স্বীকৃত, যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে যদি
কোনো অর্গানাইজেশন দাঁড় করানো হয় বা তার হায়ারার্কি যদি সেভাবে সেট করা হয়, সেটা হবে ফর্মাল অর্গানাইজেশন। আমরা একটু সংজ্ঞাটা পড়ি। ফর্মাল অর্গানাইজেশন রিফার্স টু দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার deliberately created by management for achieving the objectives of the enterprise. এন্টারপ্রাইজের কোনো অবজেক্টিভসকে যখন টার্গেট করে ডেলিবারেটলি কোনো কিছু সাজানো হয়, যে স্ট্রাকচারটাকে সাজানো হয়, যে অর্গানাইজেশনটাকে সাজানো হয়, সেটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন। মানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে, এটা ম্যানেজমেন্ট সাজাচ্ছে, ডেলিবারেটলি সাজাচ্ছে কোনো একটা পারপাস অ্যাচিভ করার জন্য। It is a pattern of activities, processes, human relationships, and roles planned and structured in order to accomplish organizational goal. অর্গানাইজেশনাল গোলকে অ্যাচিভ করবে, অ্যাকমপ্লিশ করার জন্য হচ্ছে এই স্ট্রাকচার করা হচ্ছে। এটা ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ আইন মেনেই করবে, জাস্ট এটা হচ্ছে মূল বিষয়। ইনফর্মাল অর্গানাইজেশনটা কি? তাহলে ঠিক ফর্মালের বিপরীতটা হবে ইনফর্মাল। ইনফর্মাল অর্গানাইজেশন ইজ এ সিস্টেম অফ ইন্টারপার্সোনাল রিলেশনস দ্যাট ফর্মস স্পন্টেনিয়াসলি ইন অর্গানাইজেশনস, যা সংগঠনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে। এখন আমরা যদি আমাদের আমাদের প্রিমিসেসের এক্সাম্পল গুলোকে নেই, আমার ব্রাঞ্চে বা আমার ডিপার্টমেন্টের মধ্যে একজন ইনচার্জ থাকবে, বাকি সবাই থাকবে হচ্ছে তার সাবঅর্ডিনেট। আর ব্রাঞ্চের কথা বলি, তাহলে একজন ম্যানেজার থাকবে, তারপরে একজন অপারেশন ম্যানেজার থাকবে, এরপরে টিম ওয়াইজ ইনচার্জ থাকবে, ইত্যাদি। এই যে যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থেকে পাস করে দেওয়া বা ম্যানেজমেন্ট থেকে প্রেসক্রাইব করে দেওয়া। এই ফরম্যাট সব জায়গায় আছে বা চলছে, এটা ফর্মাল। এখন আমার ডিপার্টমেন্টের মধ্যে যে আমরা 5 জনে কাজ করি, এদের মধ্যে 3 জনের মধ্যে সম্পর্কটা খুব ভালো। এই 3 জন একে অপরকে খুব হেল্প করে কাজটা করি। এদের মধ্যে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা ইন্টারপার্সোনাল একটা বন্ডিংস তৈরি হয়েছে। এখন এই বন্ডিংস এর কারণে এই 3 জনের মধ্যে একজন আরেকজনকে সম্মান করতে পারে, সিনিয়র বলে, বন্ধু বলে তুই তোকারি করতে পারে। যেটাই করুক, এটা কিন্তু একটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় এমন একটা বিষয়। এই যে যে একটা সংগঠন তৈরি হলো এদের মধ্যকার, এইটা হচ্ছে ইনফর্মাল। এটা আইন স্বীকৃত না বা আমাদের রেগুলেটরি বডি কর্তৃক এটা স্বীকৃত কোনো অর্গানাইজেশন না, কিন্তু এটা এক্সিস্ট করে। এটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন যে সমস্ত এলিমেন্টসকে কভার করে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই মডিউল থেকে এবারের জন্য। ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশনস, এদের মধ্যে পার্থক্য যদি বলি, সেই পার্থক্য এই টেবিলে দেখছি। যদি বলি কোনটায় কি এলিমেন্ট আছে, সেইটা যদি বলি, কোশ্চেনটা যদি ওইভাবে হয়, সেটাও এই আলোচনার মধ্যে আছে। ফর্মাল অর্গানাইজেশন কি? হায়ারার্কি অফ অথরিটি। এইখানে অথরিটিক্যাল হায়ারার্কি আছে, ডিভিশন অফ লেবার, লেবারের ডিভিশন আছে, ফর্মালাইজেশন আছে, ইমপার্সোনালিটি আছে, ফর্মাল কমিউনিকেশন আছে, ফর্মাল লিডারশিপ আছে। আর ইনফর্মাল অর্গানাইজেশনের ক্ষেত্রে হায়ারার্কি অফ ফ্রেন্ডশিপস, ডিভিশনস ইনটু ক্লিকস, ইনফর্মাল নর্মস অ্যান্ড প্রসিডিউরস, পার্সোনাল রিলেশনস, ইনফর্মাল কমিউনিকেশন, আর হচ্ছে ইনফর্মাল লিডারশিপ। অর্থাৎ ফর্মাল অর্গানাইজেশনের মধ্যে যা যা আছে, ঠিক তার বিপরীতগুলো হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশনের মধ্যে। কোশ্চেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারের জন্য। হোয়াট ইজ অর্গানাইজেশনাল ক্লাইমেট? এই মডিউল আলোচনার তৃতীয় আলোচনার বিষয় অর্গানাইজেশনাল ক্লাইমেট, ডেভেলপিং এ সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট। তো অর্গানাইজেশনাল ক্লাইমেট, সাউন্ড ডেভেলপিং, সাউন্ড একটা অর্গানাইজেশনাল ক্লাইমেট ডেভেলপ করতে গেলে আগে আমার বুঝতে হবে, আবার আমাদের আমাদের যে এক্সাম এক্সামিনে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল ক্লাইমেট জিনিসটা কি। অর্গানাইজেশনাল ক্লাইমেট রেফার্স টু দ্য shared
perceptions, attitudes, and feeling employees have about their work environment. কাজের পরিবেশ নিয়ে এমপ্লয়ীদের মধ্যে বা কর্মীদের মধ্যে যে ফিলিংসটা আছে, তারা একে অপরের সাথে যে ফিলিংস নিয়ে ডিল করে, এই সব কিছু মিলে হচ্ছে অর্গানাইজেশনাল ক্লাইমেট। এইটা আলোচনা করার মতো বেশ গভীর কনসেপ্ট, কিন্তু আমরা অত গভীরে যাওয়ার প্রয়োজন আমাদের নেই এই মুহূর্তে। আমরা জাস্ট মূল বা কি ওয়ার্ডগুলোকে একটু মাথায় রাখি। অর্গানাইজেশনাল ক্লাইমেট রেফার্স টু দ্য শেয়ার্ড পারসেপশনস, অ্যাটিটিউডস অ্যান্ড ফিলিংস এমপ্লয়িজ হ্যাভ অ্যাবাউট দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট। এইখান থেকে এই তিনটা ওয়ার্ড দিতে পারলেই হচ্ছে এই অ্যান্সারটা, যদি 4 মার্কের একটা কোশ্চেন হয়, 4 মার্কের কোশ্চেনে আপনি প্রায় কভার করে ফেলছেন। বাকিটুকু জাস্ট এলাবোরেশন। অর্গানাইজেশনাল ক্লাইমেটের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, আমরা জাস্ট কি পয়েন্টগুলোকে হাইলাইট করে এখানে লেখার চেষ্টা করেছি, নোটে আরো ডিটেইলে পাবেন। ফিচার্স অফ অর্গানাইজেশনাল ক্লাইমেট: এক্সপ্রেশন। এক্সপ্রেশন মিন্স পারসেপশন অ্যান্ড ওপিনিয়ন অফ এমপ্লয়িজ। অর্গানাইজেশনাল ক্লাইমেটের যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলছি, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক্সপ্রেশন। এখানে এমপ্লয়িরা কিভাবে একটা বিষয়কে এক্সপ্রেস করতে পারে, কিভাবে তার মতামত দেখায়, সবকিছুকেই কভার করবে। ডিফারেন্সিয়েশন: ইউনিক ফ্রম আদার্স। ইউনিক ফ্রম আদার্স। এইখানে ডিফারেন্সিয়েশন বলতে একজন আরেকজনের সাথে যে ভিন্নতা, একজনের মতামত আরেকজনের মতামত থেকে যে ভিন্ন, একজনের বিহেভিয়ার আরেকজনের থেকে ভিন্ন, ইত্যাদি সবকিছুই হচ্ছে ডিফারেন্সিয়েশনের অংশ। আইডেন্টিটি। আইডেন্টিটি হচ্ছে আলাদা করে চিনতে পারা যায় এমন একটা গুণ। কোয়ালিটি, আলাদা করে চিনতে পারি আমরা। টাইম, ডাইমেনশনস, পারফরম্যান্স, ইভ্যালুয়েশন, স্টিমুল্যান্ট স্টিমুল্যান্ট পারসেপশন, রিসার্চ। এই সব কিছু হচ্ছে অর্গানাইজেশনাল ক্লাইমেটের বৈশিষ্ট্য। এখন যদি আপনার কোশ্চেন হয় যে অর্গানাইজেশনাল ক্লাইমেট, একটা প্রতিষ্ঠানের অর্গানাইজেশনাল ক্লাইমেট ভালো নাকি মন্দ, এটা আপনি জাজ করেন কিভাবে করবেন। যদিও আপনি কন্টেন্টটা এখানে আমরা দেখছি যে ফিচার্স অফ অর্গানাইজেশনাল ক্লাইমেট, যদি আমাদের একাডেমিক লাইফের দিকে ব্যাক যাই তাহলে কোশ্চেনটা এমন হতে পারতো, ডিসকাস দ্য ফিচার্স অফ অর্গানাইজেশনাল ক্লাইমেট। কিন্তু এখন যেহেতু প্রফেশনাল এক্সামের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এই কোশ্চেনটাই হতে পারে এরকম যে একটা প্রতিষ্ঠানে কি অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা, ক্লাইমেটটা কি থাকলে আপনার কাছে মনে হয় যে সেটা একটা আহ, ভালো ক্লাইমেট আছে ওইখানে। কোশ্চেনটা এমন যদি করে, তাহলে এইখান থেকে আমরা যে কয়েকটা কি ওয়ার্ড দেখছি, এই কি ওয়ার্ড গুলো নিয়ে জাস্ট আপনি লিখবেন। এইখান থেকে 5টা 6টা মার্কসের উপর ডিপেন্ড করে অবভিয়াসলি আপনি লিখবেন। 4 মার্কসের হইলে 4-5টার বেশি দেওয়ার তো দরকার নেই, অত বেশি সময় নেওয়ার দরকার নেই। আর যদি এই কোশ্চেনটাই হয় 7-8 মার্কসের জন্য, তাহলে সবগুলো কিওয়ার্ডই আপনি এখানে আলোচনায় নিয়ে আসবেন। তো এটা থেকেই কিন্তু অ্যান্সার করতে পারতেছেন। পরবর্তী আলোচনার বিষয় বা পরবর্তী কোশ্চেন, যদি আমরা গুরুত্বপূর্ণভাবে বলি, এই কোশ্চেন গুরুত্বপূর্ণের দিক থেকে যদি বলি, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। টেকনিক্স ফর ডেভেলপিং এ সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট। কিভাবে একটা সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট ডেভেলপ করা যায়, একটা প্রতিষ্ঠানে যা আছে না আছে সেটাকে আমরা সাউন্ড এনভায়রনমেন্টে বা ক্লাইমেটে চেঞ্জ করতে চাই। তাহলে যে সমস্ত টেকনিক অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম। যে কমিউনিকেশন সিস্টেম যেটা আছে, অবভিয়াসলি এখনো একটা আছে, সেটা যেন ইফেক্টিভ হয় সেটা দেখতে হবে। যদি ইফেক্টিভ না হয় বা যে সিস্টেমটা এখন আছে এটাকে মনে হচ্ছে ইফেক্টিভ না, তাহলে সেটাকে মডিফাই করে ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেমে যেতে হবে। কনসার্ন ফর পিপল, যে পদক্ষেপগুলো নেওয়া হোক নাই কেন, সেটা যেন পিপলের জন্য বা আহ, যারা সংশ্লিষ্ট এন্টিটি আছে তাদের জন্য যেন পরিকল্পিত হয় বা তাদের সুবিধাজনক, তাদের জন্য যেন সুবিধাজনক কিছু হয়।
পার্টিসিপেটিভ ডিসিশন মেকিং, যারা অংশ, একটা টিমের অংশ বা একটা অর্গানাইজেশনের অংশ, কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সবাই যেন পার্টিসিপেট করতে পারে। চেঞ্জ ইন পলিসিস, প্রসিডিউরস অ্যান্ড রুলস, এক্সিস্টিং যে কোনো রুলস, যে কোনো পলিসি, যে কোনো প্রসিডিউর চেঞ্জ প্রয়োজন হতে পারে, এবং সেটা করে এই অর্গানাইজেশন ক্লাইমেটকে, এক্সিস্টিংটাকে ডেভেলপ করা যায় সাউন্ড অর্গানাইজেশন ক্লাইমেট হিসেবে। আর সর্বশেষ হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জেস। টেকনোলজির একটা চেঞ্জ একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে আমরা জানি। তো সেই ইম্প্যাক্ট থেকে সেই ইম্প্যাক্ট পাওয়ার জন্য টেকনোলজিক্যাল চেঞ্জ আনার প্রয়োজন হতে পারে, এবং এটা একটা টেকনিক অর্গানাইজেশনাল ক্লাইমেটকে সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেটে কনভার্ট করার জন্য। অর্গানাইজেশনাল স্ট্রাকচার পরবর্তী আলোচনার বিষয়। হোয়াট ইজ অর্গানাইজেশনাল স্ট্রাকচার? Organizational structure refers to the formal arrangement of roles, responsibilities, authority, and communication within an organization. Organizational structure refers to the formal arrangement, একটু খেয়াল করার মতো বিষয়, ইনফর্মাল কথা কিন্তু বলা হয়নি। অর্গানাইজেশনাল স্ট্রাকচার রেফার্স টু দ্য ফর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ রোলস, রেসপন্সিবিলিটিস, অথরিটি অ্যান্ড কমিউনিকেশন উইদিন অ্যান অর্গানাইজেশন। একটা সংগঠনের মধ্যবর্তী আহ, যে দায় দায়িত্বগুলো আছে, যে ভূমিকাগুলো আছে, যে কর্তৃত্বটুকু আছে, সেইটাকে একটা ফর্মাল ওয়েতে সাজানো, সেটাই হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ইট শোজ হাউ টাস্কস আর ডিভাইডেড, গ্রুপড অ্যান্ড কোঅর্ডিনেটেড টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোলস। এটা কি দেখায়? কিভাবে কাজকে বিভাজন করা হয়, ভাগ করে দেওয়া হয়, কিভাবে বিভিন্ন গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হয় বা বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়, কিভাবে গ্রুপের মধ্যে বা গ্রুপের অভ্যন্তরীণ সদস্যদের মধ্যে কোঅর্ডিনেশন বজায় রাখা যায়, এবং এইগুলো করে অর্গানাইজেশনাল গোলটাকে অ্যাচিভ করা যায়। এটাই হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মূল আলোচনার বিষয়, বা এটা কভার করে। প্রপার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের যে সমস্ত এলিমেন্ট থাকা উচিত, অথবা যদি আপনাকে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার একটা ফরম্যাট রেডি করতে বলা হয়, তাহলে আপনি উম, কি সমস্ত কন্টেন্ট ওর মধ্যে রাখবেন, সেটা নিয়ে হচ্ছে এটার কথা। অর্থাৎ কি এলিমেন্টস ফর প্রপার অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এলিমেন্টস গুলো কি? এক নাম্বার হচ্ছে ওয়ার্ক স্পেশালাইজেশন, কর্ম বিশেষায়ন। কাজগুলোকে কাজের কোয়ালিটি, কাজের ধরন ইত্যাদি অনুযায়ী বিশেষায়িত করতে হবে। ডিপার্টমেন্টালাইজেশন, কাজের ধরন অনুযায়ী বা নেচার অনুযায়ী ডিপার্টমেন্ট ওয়াইজ সেগ্রিগেট করে ফেলা। চেইন অফ কমান্ড, হায়ারার্কিক্যাল কমান্ড মেনটেন করে চেইন অফ কমান্ডটাকে সেট করা। স্পান অফ কন্ট্রোল, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা একটা আহ, নির্দিষ্ট পয়েন্টে কন্ট্রোলের ব্যবস্থা থাকতে হবে। স্প্যান অফ কন্ট্রোল, নির্দিষ্ট পয়েন্টে বলতে নির্দিষ্ট পার্সন হতে পারে, নির্দিষ্ট গাইডলাইন হতে পারে। অর্থাৎ কন্ট্রোলের যে বিষয়াদি আছে, সেটাও পূর্ব নির্ধারিত বা পরিকল্পিত হতে হবে। 5 নাম্বার এলিমেন্ট হচ্ছে কি? সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন। কিছু বিষয় আছে সেটা সেন্ট্রালাইজ করে রাখা যেতে পারে, আর কিছু জিনিস আছে ডিসেন্ট্রালাইজ করা যেতে পারে। এটা জাস্ট কাজের ধরন অনুযায়ী বা প্রতিষ্ঠানের নেচার অনুযায়ী একটি সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন হতে পারে। আর ফর্মালাইজেশন, সর্বশেষ যে এলিমেন্ট, সেটা হচ্ছে ফর্মালাইজেশন। অর্থাৎ ফর্মাল ওয়েতে বিষয়গুলোকে সাজানো। টাইপস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। অর্গানাইজেশনাল স্ট্রাকচারের 4টা টাইপ আমরা দেখি বা আলোচনার বিষয়। 4টা। ফাংশনাল স্ট্রাকচার, কাজের ধরন অনুযায়ী এই স্ট্রাকচারটাকে তৈরি করা। ডিভিশনাল অর মাল্টি ডিভিশনাল স্ট্রাকচার, ডিভিশন অনুযায়ী স্ট্রাকচারটা সেট করা। যেমন হেড অফিসের যে হেড অফিসের প্রিমিসেসে যত রকমের কাজ আছে, সেইগুলোকে ডিভিশন ওয়াইজ ভাগ করা হয়।
ফ্ল্যাট আর কি স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কোনো রকমের কোনো ডিভিশন থাকে না, কোনো ফাংশনাল স্ট্রাকচার থাকে না, জাস্ট যে যার সুবিধা মতো ভাবে, কেউ কারোর কাছে কৈফিয়ত দেয় না, সবাই সবার বস, যে যার সুবিধা মতো ভাবে কাজ করবে। যদিও ফোকাস পয়েন্ট হচ্ছে অর্গানাইজেশনাল গোল, কিন্তু কোনো হায়ারার্কি মেনটেন করে না। আর সর্বশেষ হচ্ছে ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স স্ট্রাকচার। এখানে ফাংশনাল স্ট্রাকচার হতে পারে, ডিভিশনাল স্ট্রাকচার হতে পারে, ফ্ল্যাটার কে স্ট্রাকচার হতে পারে, সবকিছুর কম্বিনেশন করেও ম্যাট্রিক্স স্ট্রাকচার করা যায়। অথবা একদম আলাদা করে কোনো একটা স্ট্রাকচার তৈরি করা হলো, যে স্ট্রাকচারটা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, বিভিন্ন সাব স্ট্রাকচারের মধ্যে আহ, একটা আলাদা করে কমিউনিকেশন করা বা লাইন মেনটেন করা হতে পারে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার। প্রিন্সিপালস অফ অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচারের কি কি প্রিন্সিপাল আছে একবার পড়বো আমরা। মনে রাখা সম্ভব, খুব সহজ একটা টপিক, এবং কথা হচ্ছে যে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য আর সময় দিব না। প্রিন্সিপাল অফ ইউনিটি অফ অবজেক্টিভস, লক্ষ্যের প্রতি সবার এক থাকা যে বিষয়। প্রিন্সিপাল অফ স্পেশালাইজেশন, স্পেশালাইজেশনের নীতি। প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন, সহযোগিতার নীতি। প্রিন্সিপাল অফ অথরিটি, কর্তৃত্বের নীতি। প্রিন্সিপাল অফ ডেলিগেশন, কর্ম অর্পণের নীতি। প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি, কর্মদক্ষতার নীতি। প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড, কমান্ডের বা নির্দেশনার নীতি। প্রিন্সিপাল অফ স্পান অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের নীতি। প্রিন্সিপাল অফ ব্যালেন্স, ভারসাম্যের নীতি। প্রিন্সিপাল অফ পার্সোনাল এবিলিটি, ব্যক্তিগত সক্ষমতার নীতি। প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, নমনীয়তার নীতি। প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি, সরলতার নীতি। নীতিগুলো আহ, যদি এক দুইবার জাস্ট পড়ে যান, মানে ব্রেইনে স্ট্রেস নেওয়ার দরকার নেই, জাস্ট দুইবার পড়ে গেলেও এখানে যতগুলো ইয়ে আছে আলোচনার, যতগুলো নীতি আছে, 12টা নীতি আছে, 12টা নীতির মধ্য থেকে অন্তত 7টা 8টা নীতি মনে রাখা সম্ভব, লিখে ফেলানো যায়। পরবর্তী আলোচনার বিষয়, আমরা জানি যে এই মডিউল থেকে মোট 6টা টপিক আলোচনার মতো আছে। 6টা টপিকের মধ্যে চতুর্থ নম্বর টপিকে আমরা আছি অর্গানাইজেশনাল ডিজাইন। Organizational design refers to the process of creating, arranging, and adjusting an organization's structure so that it can achieve its goal efficiently and effectively. আচ্ছা, এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট আমরা পড়ে আসলাম, বা যেগুলোর একটু থিওরি পড়ছি জাস্ট, সেই অংশের মধ্যে প্রত্যেকটার মধ্যেই দেখবেন যে অর্গানাইজেশনাল গোলটাকে ফোকাস পয়েন্টে রাখা আছে। তো এটাও কিন্তু একটা, আমরা যখন কিছু কোশ্চেন আছে যেগুলো পুরোপুরি মনে রাখতে পারি নাই, সেই কোশ্চেনগুলো যখন অ্যান্সার করবো তখন এটাকে মাথায় রেখে কিন্তু অ্যান্সার করতে পারি, বা এই শব্দগুলো, এই ফ্রেজগুলো অ্যাড করে দিতে পারি। এটা আমাদের জন্য খুব ভালো একটা ইম্প্যাক্ট আনবে আমাদের নাম্বারে। অর্গানাইজেশনাল ডিজাইন, হোয়েন অ্যান্ড হোয়াই, কখন ডিজাইনের প্রয়োজন আছে এবং কেন প্রয়োজন আছে। এইখানে আমাদের আইবিবির প্রেসক্রিপশন অনুযায়ী 3টা আলোচনার বিষয়। একটা হচ্ছে সামথিং হ্যাজ চেঞ্জড আইদার ইনসাইড অর আউটসাইড দ্য বিজনেস, কখন অর্গানাইজেশনাল ডিজাইন এক্সিস্টিং থেকে চেঞ্জ করার প্রয়োজন হয়, যদি বাইরের, প্রতিষ্ঠানের বাইরে বা প্রতিষ্ঠানের ভিতরে কোনো পরিবেশ চেঞ্জ হয়েছে এরকম। বি নাম্বার হচ্ছে ইউ হ্যাভ সেট নিউ স্ট্র্যাটেজিস অর গোলস, যদি প্রতিষ্ঠান নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুন কোনো গোল নির্ধারণ করে, তাহলেও অর্গানাইজেশনাল ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। দ্য কারেন্ট ডিজাইন নো লঙ্গার ওয়ার্কস, আর সর্বশেষ কথা হচ্ছে যদি মনে হয় যে বর্তমানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আসলে আর কাজ করে না, তাহলেও চেঞ্জ করা যেতে পারে বা লাগতে পারে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেক্সট। এটা হচ্ছে লাস্ট এক্সাম আমরা দেখেছি টোটাল 20 মার্কস আসছে এখান থেকে। এইবারে টোটাল 20 মার্কস আমরা আশা করব না,
অন্ততপক্ষে একটা ছোট কোশ্চেন আশা করতে পারি, অথবা এর বাইরের যে মানে লাস্ট যে তিনটা কোশ্চেন আসছে ওর বাইরে থেকে দু একটা কোশ্চেন আমরা আলাদা করে পড়তে পারি। আবার এই কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এই মডিউল থেকে একটা রিপিট হওয়ার মতো কোশ্চেন এই জন্য হলেও আমাদের একবার অন্তত দেখতে হবে। তো quality of work life refers to the overall quality of an employee's experience in the workplace, how satisfied, safe, and supported they feel when performing their job. কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ হচ্ছে তাহলে কি? প্রতিষ্ঠানের মধ্যে এমপ্লয়ি যেমনটা ফিল করে তার কাজ নিয়ে, তার কাজের পরিবেশ নিয়ে, তার কলিগসদের নিয়ে, তার ইনচার্জকে নিয়ে, মানে সবকিছু ওভারঅল মিলে সে যেটা ফিল করে সেটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের মধ্যে কিন্তু আপনি অফিস থেকে বাসায় যাচ্ছেন, অফিস থেকে বাসায় যাচ্ছেন বা বাসা থেকে অফিসে আসছেন, যাত্রাপথে আপনার কতটা ধকল যায়, আপনি কিভাবে যাতায়াত করেন, যাতায়াতের পথটা কত সুগম কিনা, এই সমস্ত বিষয়ও কিন্তু এটা ইনক্লুড করে quality of work life. It's about creating a work environment where employees can work effectively while also maintaining their health, well-being and personal growth. এইখানে আমরা সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করি ব্যাংকাররা, সেটা হচ্ছে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে। এই ওয়ার্ক লাইফ যদি ইমব্যালেন্স হয়ে যায়, ওয়ার্ক ওয়ার্ক লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন সেটাও কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের একটা আলোচনার বিষয়ে পরিণত হবে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ কি আমরা পিছনে একটু দেখে এসেছি। এইখানে আমি আর এডিশনালি কিছু বলবো না, জাস্ট এটা শেয়ার করলে আপনারা দেখে নিয়ে। মেজর ক্রাইটেরিয়া ফর ইমপ্রুভিং কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ ইমপ্রুভ করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করা দরকার বা যে সমস্ত ক্রাইটেরিয়াকে আমাদের বিবেচনায় নিতে হবে সেগুলো হচ্ছে: ওপেন কমিউনিকেশন, কমিউনিকেশনটা ওপেন রাখা উচিত সবার জন্য, একইভাবে আহ, সবাইকে একই বিহেভ করা উচিত, একই টোনে কথা বলা উচিত, একই সেন্সে কথা বলা উচিত, সেটা হচ্ছে ওপেন কমিউনিকেশন। সবার জন্য কমিউনিকেশনটা সবার জন্যই যেন থাকে। একজনের একজনের প্রতি আলাদা করে কমিউনিকেট করলাম বা আলাদাভাবে কমিউনিকেট করলাম, ইনচার্জ করলো, অন্যজন কিন্তু নিজেকে ডেপ্রাইভ মনে করতে পারে। তো কমিউনিকেশনটা এই জন্য ওপেনে সবার জন্য একই রকম হয় এমন কমিউনিকেশনের ব্যবস্থা থাকা উচিত। ইকুইটেবল রিওয়ার্ড সিস্টেম অ্যান্ড অ্যাডিকুয়েট কম্পেনসেশন। ইকুইটেবল রিওয়ার্ড সিস্টেম, রিওয়ার্ড সিস্টেমটা যেটা, এটা যেন বৈষম্যমূলক না হয়, এটা জন্য সবার জন্য সমতা সূচক হয়, সেটা হচ্ছে ইকুইটেবল রিওয়ার্ড সিস্টেম অ্যান্ড অ্যাডিকুয়েট কম্পেনসেশন। বাঁচতে হলে সমাজে বা বাজার ব্যবস্থার উপর গবেষণা করেই একটা কম্পেনসেশন সেট করতে হবে। সেফ অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটা সেফ এবং হেলদি থাকতে হবে। অপরচুনিটিস ফর কেরিয়ার্স গ্রোথ, কেরিয়ার্স গ্রোথের জন্য সুযোগ থাকতে হবে বা দিতে হবে। অপরচুনিটি টু ডেভেলপ হিউম্যান ক্যাপাবিলিটিস, ডেভেলপ হিউম্যান ক্যাপাবিলিটিস ডেভেলপ করার জন্য ব্যবস্থা করতে হবে, যেমন ট্রেনিং করানো যেতে পারে বা বিদেশে কোনো কোর্স করানো যেতে পারে বা কোনো সার্টিফিকেশন, প্রফেশনাল সার্টিফিকেশন কোর্সের ফান্ডিং করা যেতে পারে। এগুলো হচ্ছে অপরচুনিটি টু ডেভেলপ হিউম্যান ক্যাপাবিলিটিস। সোশ্যাল ইন্টিগ্রেশন ইন দ্য ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে যেন আমি আহ, একটা এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে আমার কোনো একজন বস, যিনি মরহুম, তিনি আহ, একটু লাউডলি যদি আমরা কথা বলতাম বা একটু হাসাহাসি করতাম কোনো একটা ফানি বিষয় নিয়ে কথা যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে উনি হাত দিয়ে ইশারা করতেন যে না, সাউন্ড করার প্রয়োজন নেই, সাউন্ড করবেন না, এত সাউন্ড করবেন না, মানে যেটা আমরা তো বুঝি যে কতটুকু টলারেবল অসুস্থ এসেছেন, তার থেকেও তিনি থাকলে তো আরো কম করতাম, তারপরেও তার কাছে মনে হতো যে এগুলো ঠিক হচ্ছে না। তো এটা কিন্তু এই সোশ্যাল ইন্টিগ্রেশন ইন দ্য ওয়ার্ক প্লেস, এইটা এই বিষয়টাকে কিন্তু মিন করে। কনস্টিটিউশনালিজম, কনস্টিটিউশনের প্রতি যে বা প্রতিষ্ঠানের যে কনস্টিটিউশন আছে সেই অনুযায়ী প্ল্যান করা, সেটাও কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ ইমপ্রুভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। ওয়ার্ক অ্যান্ড কোয়ালিটি অফ ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড কোয়ালিটি অফ ওয়ার্ক
কিছু বিষয় আছে দেখবেন যে অফিসে কিছু কাজ আছে যেগুলো আমরা মনে করি যে এটা আসলে আমি কেন করবো, এটা জুনিয়রদের কাজ। তো এইরকমের কিছু আসলেই আছে বিষয়। অনেক সময় দেখবেন যে ইনচার্জ যার প্রতি একটু রুষ্ট থাকে তাকে ওই ধরনের কাজ বেশি করতে বলে, মানে এটা আসলে অপমান সূচক। তো এই বিষয়টাকেও কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ যখন ইমপ্রুভ করার প্রসঙ্গ আসবে তখন বিবেচনায় নেওয়ার বিষয় আছে। আর সর্বশেষ হচ্ছে সোশ্যাল রিলেভেন্স। আমরা যা কিছু করছি সমাজের সাথে যেন রিলেভেন্ট থেকে করতে পারি, এই বিষয়গুলো মাথায় রেখে এটা সাজাতে হবে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ ইমপ্রুভমেন্ট করার জন্য যে সমস্ত প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার মধ্যে এই নয়টা আলোচনার বিষয়। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের সাথে যে সমস্ত বিষয় রিলেটেড, আমরা এখানে একটু সময় নিব না। লাস্ট টার্মে এই ধরনের একটা কোশ্চেন আসছে। নেচার অ্যান্ড স্ট্র্যাটেজিজ অফ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রাম, যে সমস্ত বিষয় ইনক্লুড করা যায়, যে সমস্ত স্ট্র্যাটেজি এখানে নেওয়া যেতে পারে। অল্টারনেটিভ ওয়ার্ক শিডিউল, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বা দিন চেঞ্জ করে ওয়ার্ক শিডিউল সেট করা যেতে পারে। জব এনলার্জমেন্ট, কাজের কাজের কোয়ালিটি বা কাজের ধরন অনুযায়ী কিছু কাজ বাড়ানো যেতে পারে বা কাজের সম্মান বাড়ানো যেতে পারে, সেটা হচ্ছে এনলার্জমেন্ট। জব রোটেশন, এক কাজে থাকতে থাকতে বিরক্ত বা বোর হতে পারে, তো ভিন্ন কাজে দেওয়া যেতে পারে, সেটা জব রোটেশনকে বলবো আমরা। জব এনরিচমেন্ট, এটা কোয়ালিটিটিভ এনরিচমেন্ট হবে। কাজের কোয়ালিটি বা তার এগেনস্টে যে কম্পেনসেশন আছে সেটা বাড়ানো যেতে পারে। আর সর্বশেষ হচ্ছে জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ। জব ক্যারেক্টারিস্টিক অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলছিলাম যে এর আগের একটু আলোচনায় বললাম যে বিভিন্ন রকমের কাজ আছে যে কাজগুলোকে আমরা একটু ছোট লেভেলের কাজ মনে করি, বা যেটাকে আমরা মনে করি যে এটা আমি কেন, আমি তো নতুন নতুন কাউকে দিয়ে করালেই হতো। মানে কিছু বিষয় থাকে না আমরা যেটাকে অসম্মান মনে করি কিছু কাজের ব্যাপার। তো সেটা হচ্ছে জব ক্যারেক্টারিস্টিক অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে এই অ্যাপ্রোচটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা যেন ওই কেউ হীনমন্যতায় ভুগবে, আরেকজন সে সুপিরিয়র একটা মেন্টালিটি নিয়ে চলবে, এটা এটা যেন ব্যালেন্স করা যায়। তাহলে নেচার অ্যান্ড স্ট্র্যাটেজিজ অফ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রামের মধ্যে আমাদের আহ, যে সমস্ত প্রোগ্রাম আমরা নিতে পারি এরকম প্রোগ্রাম হচ্ছে পাঁচটা। কিছু লিমিটেশনস আছে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রাম এনশিওর করতে গেলে বেশ কিছু লিমিটেশনস আছে। 10টা লিমিটেশনস আমরা এখানে দেখে যাব। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্যাটিসফ্যাকশন, কিছু জিনিস আছে যে আমরা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে গেলে ম্যানেজমেন্ট স্যাটিসফাইড থাকে না, তারা মনে করে যে আগেই ভালো ছিল অথবা খরচ বেড়ে গেল ইত্যাদি অনেক কিছু ভাবতে পারে। তো ম্যানেজমেন্ট স্যাটিসফ্যাকশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যানেজমেন্ট নতুন চেঞ্জ নাও চাইতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এমপ্লয়ি রেজিস্ট্যান্স। কিছু এমপ্লয়ি আছে তারা মোটেই চেঞ্জকে অ্যালাউ করেন না। নতুন কিছু আসুক এটা তারা ভালোই লাগে না তাদের কাছে, বা নতুন কিছু আসলে তার চোখ মুখে দেখে তাকানো যায় না, কাজ দিলে সে সাপোর্ট করতে থাকে। এটা হচ্ছে এমপ্লয়ি রেজিস্ট্যান্স, সে অ্যাকসেপ্ট করে না নতুন কিছু। লিমিটেড অ্যাকসেপ্টেবিলিটি, নতুন যে পরিবর্তনটা আনবো এটাই দেখা যাচ্ছে যে আমার টিমে 10 জন আছে, এর মধ্যে 3 জন একদম পুরোপুরি মেনে নিচ্ছে, 3 জন একটু দ্বিমত পোষণ করতেছে, হয়তোবা কনভিন্স করলে মেনে নিবে, আর 2-1 জন আছে যারা একদমই বলতেছে না এটা হবে না। তো অ্যাকসেপ্টেবিলিটিটা যদি সবার সবার জন্য বা সর্বজন গৃহীত না হয়, তাহলে ওইটাও ইমপ্লিমেন্ট করা, ওই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আসলে আহ, খুব বেশি যে ফলদায়ক হবে তা হবে না। হাই কস্ট ইন অটোমেটেড সেটিংস, কতগুলো অটোমেটিক সেটিং আছে সেক্ষেত্রে হাই কস্ট হতে পারে। কস্ট ব্যারিয়ার্স, কোনো পরিবর্তন আনতে গেলে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের কোনো প্রোগ্রাম করতে গেলে সেখানে খরচের বিষয় আছে, তাহলে সেই খরচটাও কিন্তু এখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এমপ্লয়ি প্রিফারেন্স। এমপ্লয়ীদের এক একজনের এক একটা প্রিফারেন্স থাকতে পারে। আপনি প্রোগ্রাম কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রামের মধ্যে আমরা এর আগে যে কয়েকটা বিষয় দেখে আসলাম, এই কয়েকটা বিষয় থেকে
এক এক এমপ্লয়ি এক একটাকে চুজ করতে পারে, এটা কিন্তু একটা প্রবলেম। এই প্রোগ্রামটা চালু করতে গেলে সবার জন্য যেন একইভাবে চালু করা যাবে, একই ভ্যালু অ্যাড করতে পারে, এইভাবেই কিন্তু দেখতে হবে আসলে। পে রিলেশনশিপ ইস্যুস, পে রিলেশনশিপ ইস্যুস, বিভিন্ন জনের পার্সোনাল রিলেশনশিপকেও এখানে এই কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রাম এটার মধ্যে একটা ইস্যু তৈরি করতে পারে, বা একটা লিমিটেশনস এর জায়গা এটা একটা লিমিটেশনস তৈরি করতে পারে। ভ্যালু মিসম্যাচ, এইখানে ইন্টারপার্সোনাল ভ্যালুর কথা হতে পারে, মেন্টাল যে সমস্ত ফিলিংস আছে সেগুলো ইনক্লুড করতে পারে। তো দেখা যাচ্ছে একটা পরিবর্তন বা একটা প্রোগ্রাম ইস্যু প্রোগ্রাম আমরা চালু করতে গেছি, এটা একটু সিনিয়র যারা আছে তাদের কাছে মনে হচ্ছে দূর, এটা আমার জন্য না। বা একটু বেশি জুনিয়র যিনি আছেন তিনি মনে করতে পারে আমি কি এখনো এই লেভেলে পারফর্ম করার মতো হয়েছে কিনা আমার। ল্যাক অফ পার্টিসিপেশন, সবাই পার্টিসিপেট নাও করতে পারে। আর হচ্ছে ইউনিয়ন অপোজিশন, বিভিন্ন সংগঠনে আমরা জানি ইউনিয়ন থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো এরা এরা তাদের ওপিনিয়ন ইসে দিতে পারে, একটা মানে অসহমত পোষণ করতে পারে। তো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রাম চালাইতে গেলে অবশ্যই ভ্যালু অ্যাড করার মতো বিষয়, কিন্তু এর কিছু লিমিটেশন আছে, লিমিটেশন গুলো আমরা দেখলাম। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এবারের এক্সামের জন্য। কি সমস্ত ফ্যাক্টর বিবেচনায় নিতে হবে, আমাদের পরবর্তী আরেকটা ক্লাস আছে, দেখি কয়টা বুঝে গেল, 9টা 12 বাজে। আমরা অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট এইখানে বিদায় নিতে হচ্ছে। আমাদের পরবর্তী ক্লাসের অলরেডি 15 মিনিট প্রায় শেষ।